আমার মেয়েটা পরীক্ষায় খুব একটা ভালো করতে পারছে না। আপনার অবসর সময় আমার মেয়েটাকে যদি একটু পড়াতেন। আপা, আমাকে ক্ষমা করবেন, সারাদিনের ব্যস্ততা শেষে আমার এই সময় হয়ে ওঠে না। লামিয়াকে অটোর লাইনে দেখতে পেয়েই মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছিল সুরভি। লামিয়ার ডাকে অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়াতে হলো। স্মিত হেসে বলল, ও তুই ভালো আছিস? কান থেকে হেডফোন খুলতে খুলতে লামিয়া বলল, হ্যাঁ রে, ভালো আছি। তা তুই কি এদিকে থাকিস? হ্যাঁ, আর একটু ভিতরে চল না। না রে, আজ অফিস যেতে হবে তাড়াতাড়ি, পরে একদিন যাব। তো ফোন নম্বরটা দে না। নম্বর বিনিময়ের মাঝে সুরভি আর চোখে গিলতে থাকলো লামিয়ার পোশাক, কানের দুল, স্পা করা চুল, ওয়্যাক্স করা হাতে পিছলে পড়া রোদ্দুর। মিলিয়ে নিল নিজের রোদে পোড়া চামড়া আর ফেটে যাওয়া গোড়ালি। না, কোনোভাবেই লামিয়ার পাশে সুরভিকে মানাচ্ছে না। ফোনটা ব্যাগে চালান করে লামিয়া বলল, বল কি করছিস আজকাল? সুরভি এই প্রশ্নের উত্তর দিতে একটু অস্বস্তি বোধ করে বরাবর। একই রকম ম্লান হেসে বলল, কিছু না, বাড়িতেই থাকি। লামিয়া ভ্রু কুঁচকে বলে ফেলল, উফ, বাড়িতেও অনেক কাজ রে, ভালোই আছিস। আমি তো দুদিক সামলে আর পেরে উঠছি না। জবের চেষ্টা করছিস? সুরভি কিছু বলার আগেই অটো চলে এলো। লামিয়া হাত নেড়ে উঠে পড়লো অটোতে, চেঁচিয়ে বলল, আসি রে, ফোনে কথা হবে। সুরভি ঘাড় নেড়ে বিদায় জানালো। অটোটা মিলিয়ে গেলে হাফ ছেড়ে বাঁচল সুরভি। বিয়ের পর থেকেই এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে সে ক্লান্ত। চাকরি করে না কেন? আজকাল যে কোনো শিক্ষিত মেয়েই চাকুরিরতা। সুরভির যে ইচ্ছে করে না তা নয়, কিন্তু বৃদ্ধ দাদি শাশুড়ি আর 3 বছরের টুকুকে ছেড়ে বেরোনো তার পক্ষে অসম্ভব। সুরভির স্বামী বেসরকারি চাকুরে, বাড়ি সেই ঠাকুরগাঁও। ওর মা বাবা পরিবার থাকে ওখানেই। ঢাকায় রাহাত চাকরি সূত্রেই থাকে। সুরভির সাথে বিয়ের 2 বছরের মাথায় টুকু আসে। ছেলে বছরখানেক হতে না হতেই রাহাত তার সংসারে নিয়ে এলো তার দাদিকে ঢাকায় চিকিৎসার জন্য। বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ মেটানোর পর অতিরিক্ত আয়া রাখা রাহাতের পক্ষে সম্ভব নয়, তা জানে সুরভি। তাছাড়া ছেলেটাকে অপরিচিত একজনের হাতে ছেড়ে যেতেও মন চায় না। ভীষণ অসহায় লাগে নিজেকে। কত স্বপ্ন ছিল তার নিজের জীবন নিয়ে, কত ইচ্ছে অপূর্ণ থেকে গেল। রাহাত মানুষটা খারাপ নয়, তবু তার এই অসম্পূর্ণ জীবনের জন্য বিয়েকেই দায়ী করে সে। কি ক্ষতি হতো বাবা মায়ের যদি আরেকটু সময় দিত? চোখ ফেটে জল আসে সুরভির। দুপুরগুলো খুব আলসে কাটে তার। এইটুকু সময় নিজের করে পাওয়া যায়। বই পড়া, গান শোনা, আকাশ পাতাল চিন্তা, সবটুকুই নিজের, একান্ত নিজের। কেউ ভাগ বসানোর নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল সুরভির। অচেনা নম্বর। রিসিভ করার সঙ্গে সঙ্গে কলকল করে ভেসে এলো লামিয়ার কণ্ঠ। কিরে, কি করছিস? ঘুম ভাঙিয়ে দিলাম? আলতো হেসে সুরভি জানালো সে দুপুরে ঘুমায় না। নানান কথায় ভাসতে লাগলো দুই সখীর শব্দতরী। পুরনো গল্প, পুরনো বন্ধুদের কথা,
সুরভির মনে আরেকবার দগ্ধে উঠল ক্ষত। তার থেকে কম রেজাল্ট করা ছেলেমেয়েগুলো এখন স্বনির্ভর, আর সে 50 টাকার জন্য স্বামীর কাছে হাত পাতে। চোখটা ভিজে গেল আবার। এই জ্বালা যে কবে জুড়াবে। লামিয়া হঠাৎ জিজ্ঞেস করলো, তোর ফিউচার প্ল্যান কি? সুরভি থতমত খেয়ে বলল, কিসের ফিউচার প্ল্যান বলতো? কেন, তোর এত ভালো রেজাল্ট, এত ব্রাইট স্টুডেন্ট ছিলি তুই, নিজের আইডেন্টিটি তৈরি করবি না? সুরভি একচোট হেসে নিয়ে বলল, আমার আবার ক্যারিয়ার সব শেষ রে, সব শেষ। ওপারে লামিয়ার গলায় সন্দেহ ভেসে উঠল। কেন, তোকে চাকরি করতে দিচ্ছে না শ্বশুর বাড়ি? সুরভির মনে হলো বহুদিন পর কাউকে পাওয়া গেল যে তার কথা শুনতে চায়, তার ব্যাপারে জানতে চায়। সে নিজের মনের আগুল খুলতে শুরু করলো। তার অভিমান, ব্যথা, কষ্ট একে একে ঝরে পড়ল অশ্রুবিন্দু হয়ে। সুরভির কথা শেষ হতে ওপাশে শোনা গেল লামিয়ার হাসি। সুরভির মনে হলো এ তাচ্ছিল্যের হাসি, তার ব্যর্থতায় লামিয়ার সাফল্য হাসছে। সুরভি বিরক্ত হয়ে বলল, তুই হাসছিস? খুব মজা লাগছে বল আমার কষ্টে? লামিয়া তার হাসির বেগ চাপল। আরে তুই রেগে যাচ্ছিস কেন? তোর তো অনেক সুবিধা, মাথার উপর ছাদ আছে, খেতে পাস, কোলজোড়া একটা সন্তান আছে। কত মানুষের আরো কত কষ্ট, কত সমস্যা আছে জীবনে জানিস? সুরভি কিছুই শুনতে চাইছে না এখন। তার মন চাইছে সমবেদনার কথা, কিন্তু লামিয়া তাকে জ্ঞান দিচ্ছে। লামিয়া ওদিকে বলেই চলছে, আমার বাপের বাড়ির পাড়ায় একটা মেয়েকে ওর বাবার টাকার বিনিময়ে পাচার করে দিয়েছিল। সেই মেয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে এখন একজন সমাজসেবী। আমার কাজের মেয়েটা 10 বাড়ি খেটে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেল। আর তুই তো ভালো আছিস, সুখে আছিস, এত ডিপ্রেশন কেন তোর? সুরভি বিরক্ত হয়ে বলল, তোর পক্ষে এসব বলা বেশ সোজা। তুই চাকরি করিস, প্রতিষ্ঠিত, নিজের টাকা আছে। আমার কিছুই নেই। 10 টাকা নিজের জন্য খরচ করলে মনে হয় দেনা বেড়ে গেল। কোন অধিকারে অন্যের কষ্টের টাকা খরচ করছি? তোর জীবনটা অনেক সুখের। ওপাশ এবার নিস্তব্ধ। সুরভি ভাবল, একটু কি বেশি বলে ফেলল সে? বার কয়েক হ্যালো হ্যালো করে সাড়া এলো। বল। চুপ করে আছিস যে? এই ভাবছি আমি কত সুখী। মানে? আমার বিয়ের 5 বছর হলো, এখনো একটা সন্তান হলো না রে। প্রবলেমটা ওর, কিন্তু মানতে চায় না, ট্রিটমেন্ট করে না, রোজ ঝগড়া, রোজ ঝামেলা, শ্বশুরবাড়ির কুকথা। একটা ব্যবসা করতো, ধার দেনায় লাটে উঠল। বাধ্য হয়ে চাকরি করছি রে, না হলে তো খেতে পাবো না। কত ইচ্ছে ছিল জানিস, নিজের একটা পার্লার বানাবো, নিজের ইচ্ছে মতো কাজ করব। সবার জীবন বাইরে থেকে যতটা সুখের মনে হয় ততটা সুখের নয়, জানিস তো। তবে যেদিন তোর সাথে দেখা হলো সেদিন চাকরিটা আমি ছেড়ে দিলাম। সুরভি আকাশ থেকে পড়ল। চাকরি ছেড়ে দিলি? লামিয়া স্বস্তির হাসি হাসল। হ্যাঁ, পাড়ায় একটা ঘর ভাড়া নিয়ে পার্লার খুলেছি। বর খুব চেঁচামেচি করেছিল, পাত্তাই দেয়নি। খুব ভালো লাগছে, কোনো চাপ নেই, বস নেই, একদম ফ্রি। বল, জয়েন করবি আমায়? সুরভি চুপ করে রইল। লামিয়া বলল, এই শোন না, কাস্টমার এসেছে, এখন রাখি, পরে কথা হবে, বাই। ফোনটা কাটার সঙ্গে সঙ্গে
টুকু এসে দাঁড়ালো পাশে। ছেলেটা ঘুম ভাঙলে এখন আর কাঁদে না। টুকুকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরল সুরভি। এই একটি অভাব কত বুক খালি করে রেখেছে। টুকুকে কোলে নিয়েই আরেকটা ফোন করলো সে। হ্যালো মনিয়াপা, তোমার মেয়েকে পড়তে পাঠাবে বলেছিলে, পাঠাবে আমার কাছে? হ্যাঁ, তবে কাল থেকেই পাঠিও। সুরভির ভীষণ শান্ত লাগে নিজেকে। শিক্ষা আর ইচ্ছা একটা না একটা পথ বানিয়ে দেয় পরিচিতি গড়ে তোলার। টাকার থেকেও বেশি দামি এই পরিচিতি। পথ নিজেকেই বানিয়ে নিতে হয়, এগিয়েও যেতে হয় নিজেকেই।